আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস দিল্লি মুখোমুখি, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আমি বললাম ইউনূস দিল্লি মুখোমুখি, বলতে তো পারতাম ঢাকা দিল্লি মুখোমুখি, কিন্তু না। কে ঢাকা? কার ঢাকা? ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলাদেশ ভারত কখনোই মুখোমুখি ছিল না, কিংবা ঢাকা দিল্লি কখনোই মুখোমুখি নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি বারবার বলেছি, এখনো বলছি, ভারত বাংলাদেশ একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঢাকা দিল্লি একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে। ইউনূস ঢাকার কিছু নয়, ঢাকার কেউ নয়, অবৈধ দখলদার, যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলোই বেশি করে করছে বা করে। ডক্টর ইউনূস এই অবৈধ ক্ষমতা দখল প্রাককালেই যদি বলেন, শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ, একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী, সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে, এগুলো কথা অনেকবার বলেছি, আবারও বলছি, স্মরণ করিয়ে দিতে হবে বারবার, যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন, প্যারিস থেকে, যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, কলকাতা, কেউ রক্ষা পাবে না। ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময়? ইউনূস শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য, ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করবার জন্য, নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী, ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন। এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনূসের একের পর এক ভারত বিরোধী তির্যক মন্তব্য, যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আবার নেপালের প্রতিনিধি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনেছিলেন তিনি। অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামশাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন, জুলাই সহিংসতার চিত্রকর্মের, তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, ব্যাপক সমালোচনা হয়েছিল। এই যখন অবস্থা, তখন তথাকথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। শুক্রবার নেটওয়ার্ক 18 গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। এই মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকারে কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না, একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায়। আপনি একের পর এক তির্যক মন্তব্য করে যাবেন, আপনার তির্যক মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত, আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন, এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না। এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন
সেটি যথার্থ বলেছেন ইউনূসের জন্য। এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনূসের বাড়াবাড়িপূর্ণ কথাবার্তা, বিশেষ করে ভারতকে নিয়ে, কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। আজকে 15 মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি। অর্থনৈতিক, পর্যটন, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের ভিসা 15 মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ। ভারতের শুধুমাত্র 2টো ভিসা চালু আছে, চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা। এটিও সীমিত, যথেষ্ট যাচাই বাছাই করে দেয়া হয়। বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত 15 মাস যাবত। আমরা তো এমনটা চাই না। আজকে ইউনূস দিল্লি মুখোমুখি, বাংলাদেশ ভারত কিন্তু মুখোমুখি নয়। এর শেষ কোথায়? এর শেষ নিশ্চয়ই হতে হবে, ইউনূসের অবসান হতে হবে। ইউনূসের অবসান হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব। এছাড়া কোনোভাবে এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয়। ইউনূসের বিদায় হতে হবে। ইউনূসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে, সময়ের ব্যাপার। আমরা বলছি, বারবার বলছি, কিন্তু আর কত ভাই? একটা সহ্যের তো সীমা আছে। সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনূস। কাজে ইউনূসের বিদায় হতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্টেবল পরিবেশ আসতে হবে, সেটি একান্ত কাম্য। নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। চলো চলো ঢাকায় চলো। 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার ডাকেই 13 তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে। এর আগে 10, 11, 12 এই 3 দিন বিভিন্ন জেলা, উপজেলা, থানায় চলবে বিক্ষোভ মিছিল। এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন, তা একটু আগে আপনাদের বলেনি। সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন? যে 15টা জেলার যে ডিসি আছেন, জেলা প্রশাসক, তাদেরকে বদলি করা হয়েছে। তার মানে আগে যারা ধরেন নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জকে নোয়াখালী, এইভাবে। কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আরে এটা নতুন নিয়োগ না, নতুন নিয়োগ না, এগুলো পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা, বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা। আর এই সমস্ত ডিসি কারা জানেন? যারা 2001 থেকে 2007 পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন, বা গত 15 বছরে বিশেষ দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী, চরম বিএনপি পন্থী, তাদেরকে আনা হয়েছে এই 15টা জায়গায়। এবং এই 15টা জেলা কোন জায়গায় জানেন? সব ঢাকা শহরের আশপাশে। তাহলে ঢাকা শহর থেকে জাস্ট ঢাকা শহরের ভেতরে ঢুকার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পেলে যেখানে ঢাকা শহরের লোক ঢুকে যেতে পারবে, সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন। টোটালি জামাত এবং বিএনপি পন্থী এদেরকেই বসিয়েছেন। কারণ এরা বসলে এরা পুলিশকে ঠিকভাবে কাজে লাগাইতে পারবে, যাতে পাবলিক কোনো অবস্থাতেই ইয়েতে না যাইতে পারে, ঢাকার দিকে না যাইতে পারে, এইটা দেখাশোনা করার জন্য। এবং আপনি জানেন যে ঢাকা শহরের 50টা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে। সেটাও বিভিন্ন পত্রিকাতে এসেছে, সেগুলো আপনারা দেখেছেন অলরেডি। সারা দিনই এগুলো ঘুরোঘুরি করেছে। এবং পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে একটা জঙ্গি দশা। 7,000 পুলিশটাকে, তবে সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক দেওয়া হয়েছে, জামা জুতা প্যান্ট শার্ট তো আছে, সাথে ওই যে হেলমেট টেলমেট আরো কি কি। তার মানে যে এইসব পুলিশ সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিটার পর্যন্ত ফ্রিকোয়েন্টলি দৌড়াইতে পারবে, এরপর আর দৌড়াইতে পারবে না। সুতরাং ওরা যে দৌড়ানে দিলে আপনারা ভাইগা যেতে হবে তার কোনো কারণ নাই। একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে। কারণ হচ্ছে যে এই পোশাক পইরা 20-22 কেজি ওজন এক্সট্রা নিয়ে দৌড়াইতে পারবে না। এখন আসে আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচিটা। এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে, সেটাতে কোন থানায় কোন পুলিশ, কোথায় কোন পুলিশ, এগুলো সব কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন। কোথায় কতজন আছে একদম সব ক্লিয়ার। এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট করেছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। তো ঢাকা কর্মসূচি, আমাদের যে কর্মসূচি, সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি। কারণ আমরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি
করব, আমাদের এখানে কোনো ভেজাল নাই। কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে আসে, মপ করতে আসে, তাহলে কিন্তু বাবারা চুপ থাকা যাবে না। ঠিক সেম ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো, দেখেন আপনারা আইন মেনে চলেন, আমরা ঝামেলা করতে যাচ্ছি না, আপনারাও ঝামেলা করেন না। তবে আপনারাও যদি ঝামেলা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের খেলা দেখাইতে এক বিন্দু দেরি করব না। আর আমার ভাই, বন্ধু, বোন যারা আছেন, যারা ঢাকা শহরে যেতে চান 13 তারিখ উপলক্ষে, তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে যান, কোনো সমস্যা নাই, আপনারা যান। তবে আপনাদের ফোন, যে ফোন, এটা বাটন ফোন ব্যবহার করেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন নয়, বাটন ফোন ব্যবহার করেন, যেখানে আপনার ফেসবুক নাই, কিচ্ছু নাই, ব্যবহার করেন। ঢাকা শহরে আত্মীয় স্বজন আছে, ফেসবুক ওখানে যেয়ে খুলতে পারবেন, ওখানে আত্মীয় স্বজন থেকে ওদের ইয়ে থেকে খুলতে পারবেন, যান। তবে হোটেলে থাকার ক্ষেত্রে, আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ হচ্ছে আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে। আগামী কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে। কারণ দেখেন, ইন্টিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যদি আওয়ামী লীগকে চরম বাধা দেয়, সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে, যে হ্যাঁ এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে দিচ্ছে, এটা ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনালি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য। আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে, কারণ তারা যে জোর নিয়ে ক্ষমতায়, সেই দুর্বলতা। সুতরাং উভয় দিকেই তাদের বিপদ। সুতরাং আমরা টেকনিক্যালি, হাইলি টেকনিক্যালি আমাদের চলতে হবে। আপনার একটা জিনিস, আপনারা যারা ধরেন এই 2001, 2006 বা 91, 96 বা 90-এর গণ আন্দোলন দেখেছিলেন, তারা সবাই জানেন যে এইসব বড় বড় এই অবরোধ সমাবেশে কিভাবে কি টেকনিক ইউজ করে। আর যারা জানেন না, যারা এগুলো দেখেননি, আমাদের ছোট ভাইয়েরা, জেনজি প্রজন্ম যারা, তারা 2024-এর আগস্ট, জুলাই আগস্টের কাহিনী দেখেছেন। ওই সময় পুলিশ এবং বাকি 50% আমরা ছিলাম একদিকে, আর এই জেনজি প্রজন্ম বা আপনার জঙ্গিরা ছিল অন্যদিকে। সুতরাং এবার ঠিক তার বিপরীত, এবার আমরা তাদের পজিশনে, তারা আমাদের পজিশনে। সুতরাং দেখতে হবে, কিন্তু আমাদের পজিশনে, তারা এখন আমাদের পজিশনে হলো, একটা জিনিস তাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে 17,000 বা 7,000 পুলিশ যা নামানো হচ্ছে, আজকের যে পুলিশি যে মিটিং, সেইখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা, মারামারি, গোলাগুলিতে তারা রাজি নয়। তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে? টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং পানি। সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান, রুমালে প্রচন্ড পানি ভিজা রাখেন, টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন। এছাড়াও আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে, টিয়ার গ্যাস পড়ার সাথে সাথে ওখান থেকে কিন্তু, যদি কারো হাতে গ্লাভস থাকে, আমি বারবার বলছি গ্লাভস মাস্ট, কারণ টিয়ার গ্যাসের সেল খুব গরম থাকে, গ্লাভস থাকে, তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে, যাদের সাহস আছে। আর যদি কারো সাহস না থাকে, সেই রিক্সে যায় না। আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নেবেন, টুকটাক প্রস্তুতি নেবেন, কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন। তবে কে কিভাবে যাচ্ছেন, যে গ্রুপ করে একেবারে হই হই রই রই করে বান্ধবীদেরকে বলে এটা যায়েন না, এটাতে বিপদ আছে। ঢাকা শহরে ঢুকতে হবে ভোর 5টার থেকে 7টার ভেতরে। একটা কথা বলি, সারা রাত কিন্তু চেকিং চলবে। আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারেল হয়ে যাবে, আপনাদের বারবার বলি, একটু লিবারেল হয়ে ফজরের নামাজের পরপর। কারোর যদি টিকিট করা থাকে আগে, ওই যে মর্নিং বাসে দুই চারজন বাসে উঠবেন, তো সব লুঙ্গি, সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান, যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন। কোনো এসি বাস না, নর্মাল লোকাল বাস, একদম লোকাল বাস, যেটা গরমে ঘামায় যায়, এরকম বাসে একটা গামছা, একটা লুঙ্গি নিয়ে যান। ঠিক জায়গা মতন যায়, লুঙ্গি ব্যাগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট। এবং কেউ কেউ যদি পারেন, কিছু স্কুল কলেজের বেইস জোগাড় করে নেন, যেগুলো ঢাকার নীলক্ষেতে আছে, এগুলো জোগাড় করে নেন, এগুলো সব পরে যাবেন। টোটাল স্টোর, মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদেরকে করতে হবে। এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ, তবে হ্যাঁ, কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়বো না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 13 তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা। এই খেলায় যদি আমরা উতরে উঠি, এরপরে তাদের খবর আছে,
খুব সহসা। এবং আমাদের পেছনে 13 তারিখ কি হবে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, সারা ওয়ার্ল্ড মিডিয়া তাকিয়ে আছে। সব ওই দিন 13 তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো। সুতরাং ওরা চাইলেও আপনার আগের মতো মপ করতে পারবে না। এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক উনি নাকি বলেছেন উনি বাধা দিবে। আবার এদিকে যে আরেকটা আছে না খবিশ, ওই যে শিলং সালাউদ্দিন, সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছো, তোমরা সাহস থাকলে এখানে আসো। তো ওই শিলং সালাউদ্দিনকে বলি, শিলং সালাউদ্দিন আপনি তো 10 বছর পালিয়েছিলেন, ইন্ডিয়ার শিলংয়ে গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নেই আপনার? আপনার এত সাহস এখন, আপনি এখন তখন পালিয়েছিলেন কেন? আপনি থাকতে পারেন নাই? কারণ হচ্ছে রুহুল কবির রিজভী যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন, আপনি এরকম হারাইতেন দুই একটা, আপনার দুইটা আছে একটা হারাইতেন, তখন আপনি ভয় পেয়ে পালাইলেন, আবার এখন লম্বা লম্বা কথা বলেন। আমরা গত 1.5 বছরে যত মিছিল মিটিং করেছি, আপনারা তার 17 বছরে এরকম 17টাও করতে পারেননি। শুধু শিলং সালাউদ্দিন ভাই, আপনি আমার চিটং এর মানুষ, তো একটু ভালো হয়ে যান, নিজের কথা চিন্তা করেন। আর আমার ভাই বোন আপনাদের বলি একটা কথা, যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন, নাম ছিলেন AVM মহিউদ্দিন চৌধুরী। তো ওনার সামনে একদিন যখন আমরা সবাই বসছি, তখন ছেলেপেলেরা মিছিল করতেছে, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। তখন মহিউদ্দিন চৌধুরী উঠা চিটাঙ্গার ভাষায় গালি দিয়ে, সুদানির ফুয়া কি আর মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, সুদানির ফকল তোরা সামনে থাকবি আইয়া না তাই কেম পিছে। তার মানে উনি গালি দিয়ে বললেন যে পাঁচ তোমরা আমার পিছে কেন, তোমরা আমার সামনে থাকো, আমি তোমাদের পিছে থাকবো, নেতা না আমি, কিসের আমি আগাই যাবো আর তোমরা পিছে থাকবো নাকি, তোমরা আগাই যাও আমি পিছে থাকি। পরে পোলাবেন কাছে তাহলে মহিউদ্দিন ভাই মিছিলের লোক, যে মহিউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, কাদের সাথে কেন, সাথে কি ক্যাটা ফুটছে আমার? উনি চিটাঙ্গের ভাষায় বলছেন সাথে কি ক্যাডা ফুটতে না আলাপ আলাপ কল। এই ছিলেন মহিউদ্দিন চৌধুরী, খুবই অমায়িক একজন লোক ছিলেন, আবার মেজাজ গরমে তেমন ছিলেন, কিন্তু একজন নেতা ছিলেন, ডাক দিলে লাখো লোক পাওয়া যেত। তার মতন নেতাই এখন আমাদের দরকার, এবং আপনাদের মধ্য থেকে ওনার মতন নেতাই বেরিয়ে আসবে। সুতরাং আপনার ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, যে যেখানে আছেন, আপনারা আস্তে আস্তে সামনে আগিয়ে আসেন, আগান, আস্তে আস্তে সামনে আগান, র্যাপিড না যে কালকে ঢাকা শহর, না না না, আস্তে আস্তে আগান, এবং যে যেভাবে পারেন ঢুকতে থাকেন ঢাকা শহরে। এবং একটা কথা মনে রাখবেন, যে হোটেল গুলো থেকে একটু থাকবেন, আপনারা বিরত থাকবেন, যে হোটেলগুলো থেকে, ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন, একটু বাহিরে থাকেন, যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায়, এরকম অনেক জায়গা আছে। ঢাকার আশপাশের জেলাগুলোতে অনেক জায়গা আছে, 30 থেকে 40 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়, অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায়। এইসব জায়গায় আপনারা আস্তে আস্তে ঢুকে পড়েন, লুঙ্গি, গেঞ্জি, জিন্স প্যান্ট, পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট, যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায়, এবং গোড়া যেখানে আপনার লাগানো যে বাকেল আছে সেইটা যাতে ওপেন থাকে, তার মানে মপ আসলে ওইটা দিয়েই মাইট। 13 তারিখ দাঁড়াইয়েন না কোথাও। পুলিশ প্রশাসন ভাই, আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়েন না, আপনারা সহযোগিতা করেন, আমাদের এই লকডাউন কর্মসূচি ভাঙচুরের জন্য না। যদি এখানে বাধা দেন তাহলে আমরাও আর তাকাবো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।